দেখো 2000 প্রবলেম 3 তে যে প্রশ্নটি আছে সেটি হলো ইওর কোম্পানি ইজ কনসিডারিং টু ইনভেস্ট ইন আ প্রজেক্ট। তোমার কোম্পানি ভাবছে একটা প্রজেক্টে ইনভেস্ট করতে, অফ হুইচ ক্যাপিটাল আউটলে ইজ 2 লাখ টাকা, যার ক্যাপিটাল আউটলে বা এনসিও বা ইনভেস্টমেন্ট, এটা হলো ইনভেস্টমেন্ট 2 লাখ টাকা। Depreciation should be charged at 20% per annum. Depreciation হবে 20% প্রতি বছর। অন্য সময় ডেপ্রিসিয়েশন আমাদের বের করে নিতে বলে, কিন্তু এখানে পার্সেন্টেজ দেওয়া। যদি ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয় তাহলে মনে রাখবা ওই পার্সেন্টেজটা ইনভেস্টমেন্টের উপরে ধরতে হয়। ইনভেস্টমেন্টের উপর ধরে ওই পার্সেন্টেজ করে ডেপ্রিসিয়েশন বের করতে হয়। ওকে। কর্পোরেট ট্যাক্স রেট 25%। এস্টিমেটেড ক্যাশ ফ্লো বিফোর ডেপ্রিসিয়েশন আর গিভেন বিলো। ডেপ্রিসিয়েশনের আগে, তার মানে কি? তার মানে অবশ্যই এই টাকাগুলো সিএফবিটি। ডেপ্রিসিয়েশনের আগে মানে কি? সিএফবিটি। আচ্ছা, আরো একটা উপায় আছে, সিএফবিটি নাকি সিএফএটি, এটা বোঝার উপায় কি? তোমাদের যে শিট দিয়েছি ওই শিটের প্রথম পেজে খুব সুন্দর করে আমি ব্যাখ্যা করে দিয়েছি, একটু পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। সিএফবিটি আর সিএফএটি কোন টাকা, দেখো এখানে বলা নাই, এখানে এই যে টাকা শুধু লেখা টাকা, এখানে বলা নেই যে এটা সিএফবিটি নাকি সিএফএটি। তো সিএফবিটি বা সিএফএটি বোঝার উপায় হলো ট্যাক্স রেট যদি দেওয়া থাকে প্রশ্নে, ট্যাক্স রেট যদি দেওয়া থাকে তার মানে অবশ্যই ট্যাক্স বের করতে হবে। তো ট্যাক্স কার উপর বের করি? নিশ্চয়ই সিএফএটির উপরে ট্যাক্স বের করি না। আচ্ছা, ডেপ্রিসিয়েশন যদি দেওয়া থাকে, ডেপ্রিসিয়েশন যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই ডেপ্রিসিয়েশন বের করতে হবে। তো ডেপ্রিসিয়েশন কার উপর বের করতে হয়? অবশ্যই সিএফবিটির উপরে। তাহলে সিএফবিটি দেওয়া থাকে, যদি এই দুইটা আমাদের আবার বের করতে হয় তাহলে আমরা কোশ্চেনে যেটা পাবো সেটা হলো সিএফবিটি। আর যদি এই দুইটা ট্যাক্স এবং ডেপ্রিসিয়েশন কোশ্চেনে না থাকে তার মানে অবশ্যই সিএফএটি। তার মানে অবশ্যই কোশ্চেন হলো সিএফএটি। ওকে, আমার মনে হয় তোমরা এটা বুঝেছো। তো এখন দেখো সিএফবিটি দেওয়া আছে প্রথম বছরে 1 লাখ, দ্বিতীয় বছরে 1 লাখ, তৃতীয় বছরে 80,000, চতুর্থ বছরে 80,000, পঞ্চম বছরে 40,000। এই হলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো কি কি বের করতে বলেছে? দেখো প্রথম রিকোয়ারমেন্টে আমাদের বের করতে বলেছে পিবিপি, পে ব্যাক পিরিয়ড। পে ব্যাক পিরিয়ড এটা আমাদের বের করতে বলেছে, পে ব্যাক পিরিয়ড। 2 নম্বরে বলেছে দেখো রেট অফ রিটার্ন অন অরিজিনাল ইনভেস্টমেন্ট। আচ্ছা, 3 নম্বরে বলেছে এনপিভি, আর 4 নম্বরে বলছে আইআরআর। এটাই হলো আমাদের প্রশ্ন। তো আমরা এটা খুব সহজে সমাধান করতে পারি। আমরা আগে একটা ছক করব, যেহেতু আইআরআর বের করতে বলছে তাহলে ছক গুলো অবশ্যই ছক অনেক বেশি হবে। প্রথমত আমরা যদি পে ব্যাক পিরিয়ড বের করতে চাই তাহলে আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে হলো ইয়ার, সিএফবিটি, এরপরে লাগবে ইবিটি, সরি ডেপ্রিসিয়েশন, এর কলাম লাগবে ইবিটি, ইবিটির পরে লাগবে হলো ট্যাক্স এর কলাম, তারপর ইএটি, তারপরে সিএফএটি, এটা। এরপরে যদি পিবিপি বের করতে চাই তাহলে সিএফএটি লাগবে, আর পিবিপি বের করতে না চাইলে সিএফএটি লাগবে না। এনপিভি বের করতে চাইলে এখানে পিভি ফ্যাক্টর লাগবে একটা, পিভি ফ্যাক্টর এবং পিভি, এই দুইটা। আর যদি আমরা আইআরআর বের করতে চাই তাহলে আরো একটা পিভি ফ্যাক্টর লাগবে এবং আরেকটা পিভি লাগবে। এই মোট এতগুলো ঘর আমাদের লাগবে। তো আমরা এই অঙ্কটাতে এই সিএফইটি অর্থাৎ পিভিপি বের করব না, এই ঘরটা আমাদের দরকার নেই, কারণ আমরা অলরেডি পিভিপি বের করেছি কয়েকটা ক্লাস। তো দেখো তাহলে আমাদের কয়টা ঘর হয় একটু খেয়াল করো, আমাদের কয়টা ঘর লাগে। তো ইয়ারের 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। এই 11টা ঘর আমাদের এখানে দরকার। তো আমরা 11টা ঘর তৈরি করে ফেলি। প্রথমে আগে ডেপ্রিসিয়েশনটা বের করব, বের করে
11টা ঘর করে আমরা অঙ্ক শুরু করি। তাহলে আমরা প্রথমে লিখবো ওয়ার্কিং। ওয়ার্কিং এ আমরা ডেপ্রিসিয়েশন বের করব, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন সমান কি? কস্ট মাইনাস, এখানে আমাদের বলিনি যে কোন মেথডে করতে হবে, কিছু না বললেও আমরা স্ট্রেট লাইন মেথডে করব। কস্ট মাইনাস স্যালারিজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ, এটাই সূত্র। কস্ট মাইনাস স্যালারিজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। তো দেখো তো এখানে বিনিয়োগ কত। ও সরি, আমি তো ভুলে গেছিলাম, এখানে তো এই পদ্ধতিতে হবে না, কারণ এখানে স্যালভেজ ভ্যালু নাই। স্যালভেজ ভ্যালু নাই, এখানে ইউজফুল লাইফ আছে 5 বছর। আর এই অঙ্কে দেখো পার্সেন্টেজ দিয়ে করা, তো যদি পার্সেন্টেজ থাকে তাহলে তো এই পদ্ধতি না। এখন আমাদের যদি সরাসরি পার্সেন্টেজ থাকে তাহলে আমাদের অবশ্যই ওই কস্টের উপরে পার্সেন্টেজ ধরে আমাদের ডেপ্রিসিয়েশন বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো কস্ট ইনটু কত পার্সেন্ট, 20%। তো কস্ট কত? কস্ট দেখো দেওয়া আছে 2 লাখ টাকা। এই যে কস্ট হলো 2 লাখ, দ্যাট মিনস আমাদের ইনভেস্টমেন্ট হলো 2 লাখ টাকা। তো 2 লাখ টাকার উপরে 20% কত হয় এটা? 40,000। হ্যাঁ, 40,000। 40,000 টাকা। এটাই হলো আমাদের ডেপ্রিসিয়েশন। আমার মনে হয় তোমরা বুঝেছো। যদি পার্সেন্টেজ দিয়ে থাকে তাহলে কস্টের উপর ওই পার্সেন্টেজ ধরে ডেপ্রিসিয়েশন বের করতে হয়, ঠিক আছে? এটা আমরা মনে রাখবো। এখন দেখো আমরা ছক করে অঙ্ক করে ফেলি। তাহলে এরপরে আমরা লিখবো ক্যালকুলেশন টেবিল। ক্যালকুলেশন টেবিল লিখে আমরা ছক করে ফেলবো। স্যার, আর যদি পে ব্যাক পিরিয়ড ওইটা যদি বের করি তাহলে কি টোটাল 12টা ছক হবে? হ্যাঁ, ওই যে একটা ইয়ে লাগবে না, সিসিএ পেটি। হ্যাঁ। তাহলে 11টা ছক আমরা মাঝখান থেকে আলাদা করে ফেলি। এই অঙ্ক হয় কি, অঙ্ক করতে করতে ক্লিয়ার হয়। এটা এমন না যে একবারে মুখস্থ করে রাখলে সেটা মনে থাকে, বারবার বারবার প্র্যাকটিস করতে হয়। দেখো হয়েছে কিনা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার একটু কৌশলে মনে রেখো যে 11টা ঘর হয়েছে কিনা, এটা বোঝার উপায় আছে। বোঝার উপায়টা হলো আগে ভাগ করে নিবা, অর্ধেক অর্ধেক করে এভাবে ভাগ করে নিবা, দেখবা মনে থাকবে। তো দেখো তাহলে প্রথমে আমরা লিখবো হলো ইয়ার, তারপর সিএফ বিটি, এরপরে হলো ডেপ্রিসিয়েশন, তারপরে হলো ইবিটি, এরপরে হলো ট্যাক্স। ট্যাক্স কত পার্সেন্ট জানো? 25%। এখানে লিখে দেবো এট 25%। এরপরে হলো ইএটি, এরপরে হলো সিএফএটি। সিএফএটি, আচ্ছা, সিএফএটি হওয়ার পরে তারপরে পিবি ফ্যাক্টর। পিবি ফ্যাক্টর প্রথম দেখো কত পার্সেন্ট দেওয়া আছে। পিবি ফ্যাক্টর আমাদের কোন কাজে লাগে? এনপিভি বের করতে লাগে। তো এনপিভি যদি আমাদের পুরো অঙ্কে এখানে না দেওয়া থাকে তাহলে ওই এনপিভির ওই গোড়ায় দেওয়া থাকবে। দেখো ওর ওখানে দেওয়া আছে 15%। হ্যাঁ, 15% হলো আমাদের পিবি ফ্যাক্টর। তাহলে 1
15%, এটা আমরা লিখে দিব 15%। এরপরে আমরা পিভি বের করব, তারপরে আবার আমাদের পিভি ফ্যাক্টর লাগবে। তো কত লাগবে এটা আমরা জানি না, এটা এই পিভি বের করার পরে দেখব, তারপর আবার ওই পিভি ফ্যাক্টরের উপর পিভি লাগবে। এই হলো শক, এই হলো শক আইআরআর। এখন স্যার আমরা যদি এইখানে যদি আমি সব যদি স্যার কিছু একটা ধরেন সিএফবিটি এর আগে ডিপ্রিসিয়েশন লিখে ফেলি তাহলে কি কোনো সমস্যা হবে? সিএফবিটির আগে ডেপ্রিসিয়েশন লেখা সম্ভব, তুমি বাদ দিবা তো সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন, তাহলে আগে লিখলে কি হবে? এই সবটা মুখস্থ। হ্যাঁ হ্যাঁ, এটা সিকোয়েন্স মেনটেন করতে হবে, এখানে কোনো কথা নেই জুবায়ের। এই সিকোয়েন্স মেনটেন না করলে তোমার অঙ্ক মিলবে না বা হবে না, একটার সাথে আর একটা বিয়োগ যোগ সেইভাবেই সিকোয়েন্স মেনটেন করা। এখন যদি তুমি সিকোয়েন্স মেনটেন না করো তাহলে তো যোগ বিয়োগ হবে না, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এই তো, আমাদের সব কমপ্লিট। এবার আমরা শুধু টাকার পরিমাণ বসিয়ে অঙ্ক করে দেবো। কয়টা ইয়ার? 5টা। 1 2 3 4 5, এই 5টা ইয়ার। এখন দেখো সিএফবিটি কত দেওয়া আছে। প্রথম বছরে দেওয়া আছে 1 লাখ টাকা, দ্বিতীয় বছরে আছে 1 লাখ টাকা, তৃতীয় বছরে আছে 80,000 টাকা, চতুর্থ বছরে আছে 80,000 টাকা, পঞ্চম বছরে আছে 40,000 টাকা। তো আমাদের নিশ্চয়ই সবগুলো মুখস্থ আছে, কোনটা থেকে কোনটা যোগ বিয়োগ করতে হয়। আমরা জানি সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করতে হয়। তো ডেপ্রিসিয়েশন কত? 40,000। এটা প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন একই, 40,000। স্যার এটা আরেকবার একটু বলেন, কোনটা বলো? এই যে ডিপ্রিসিয়েশনের এটা। প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন একই পরিমাণ, এবং আমরা কত বের করেছি ডেপ্রিসিয়েশন? দেখো 40,000 টাকা বের করেছি। এই সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশনটা যদি আমরা বাদ ও দিই আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে আমরা পাবো ইবিটি। তো এখন সিএফবিটি প্রত্যেক ইয়ারের দেখো দেওয়া লিখে ফেলেছি, ডেপ্রিসিয়েশনও লিখে ফেলেছি। এবার তুমি বাদ দাও সিএফবিটি। দেখো প্রথম বছরে 1 লাখ থেকে 40,000 বাদ দিলে ইবিটি হয় 60,000। একটু ক্যালকুলেটরটা কেউ একজন সামনে রেখো বা 2-3 জন সামনে রেখো। তারপরে হয় আবার 60,000, তারপরে হয় 40,000। 80,000 থেকে 40,000 বাদ দিলে 40,000, তারপর 80,000 থেকে 40,000 বাদ দিলে আবার 40,000, এবার 40,000 থেকে 40,000 বাদ দিলে হয় 0। আচ্ছা, নিশ্চয় বুঝেছো। কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? এখন আমরা ট্যাক্স বের করবো। এই ট্যাক্সটা কার উপর বের হয়? ট্যাক্সটা সব সময় ইবিটির উপর বের হয়। কার উপর? ইবিটির উপর। তাহলে আমাদের ট্যাক্সটা বের করবো ইবিটির উপর। কত পার্সেন্ট দেওয়া আছে ট্যাক্স? দেখো 25% দেওয়া আছে, তাহলে ট্যাক্স হবে 25%। কার উপর? ইবিটির উপর। দেখো 60,000-এর 25% কত? 15,000। আবার 15,000, তারপরে 40,000-এর হলো 10,000, আবার 10,000। আচ্ছা, এরপর 0.25% কত বলো তো? 0। 0.25% মানে 0। ওকে, এখন এই ইবিটি থেকে যদি আমরা ট্যাক্স বাদ দিই তাহলে পাবো ইএটি, আর্নিং বিফোর ট্যাক্স। ট্যাক্স বাদ দিলে হয় আর্নিং আফটার ট্যাক্স। তাহলে কত হয়? ইএটি হয় 45,000। এর পরেরটাও দেখো একই হয় 45,000, এর পরেরটাও হয় 45,000। আচ্ছা, তারপরেরটা 40,000 থেকে 10,000 বাদ দিলে হয় 30,000। 30,000, এরপরেও তাই 30,000, এরপরে 0 থেকে 0 বাদ দিলে হয় 0। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো?
না থাকলে আমরা এই ইএটি যা পেলাম এর সাথে যদি আমরা ডেপ্রিসিয়েশন যোগ করে দিই, এই দুইটা মিলে হলো সিএফএটি, এই দুইটা মিলে হলো সিএফএটি। তাহলে ইএটি এবং ডেপ্রিসিয়েশন এই দুইটা যোগ করলে আমরা পাই সিএফএটি। তো দেখো আমরা যদি এখন সিএফএটি কত পাবো, ডেপ্রিসিয়েশনের সবসময় প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন হলো 40,000 টাকা, এর সাথে ইএটিটা যোগ করো, দেখো তো কত হয়। তাহলে প্রথম বছর হয় 85,000 টাকা, তারপরের বছরও হয় 85,000 টাকা, তারপরের বছর হয় 70,000 টাকা। এটা তো ক্যালকুলেটর লাগে না, এমনি মুখে মুখে করা যায় হ্যাঁ আমার স্যার। মনে হয়। এগুলো তোমরা ক্যালকুলেটর ইউজ করবা না, এগুলো মুখে মুখে করার চেষ্টা করবা। স্যার এগুলো তো পারা যাচ্ছে। তারপরেরটা 70,000, তারপরেরটা 40,000, আর জিরো যোগ করলে কত হয়? 0 হয়, তাই না? না 40,000 হয়। না ভাই, 40,000 40,000। আচ্ছা, ওকে, এটা কিন্তু যোগ করেছি, গুণ না, গুণ করলে 0 হয়ে যেত। ওকে, এই পর্যন্ত আমরা সবাই পেরেছি, বুঝেছি আমার বিশ্বাস। এবার আমরা পিভি ফ্যাক্টর বের করব। তো পিভি ফ্যাক্টরের একটা সূত্র আছে, সূত্রটা কি? সূত্রটা হলো 1 ভাগ 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এটা হলো পিভি ফ্যাক্টরের সূত্র। আমার কাছে ক্যালকুলেটর নাই, তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে আমাকে একটু হেল্প করো। সেটা হলো প্রথম বছরের আইটা আমরা কিভাবে, প্রথম বছরের পিভি ফ্যাক্টরটা কিভাবে বের করব? দেখো প্রথম বছরের হ্যাঁ বলো। স্যার ওই যে সিএফএটি ওইটা একবার একটু বলবেন, আমার নেটওয়ার্কের সমস্যা ছিল, হ্যাং হয়েছিল, আমি বুঝতে পারিনি। সিএপিটিটা কিভাবে পেয়েছি তাই? স্যার সিএপিটিটা আমরা পাই অ্যাকচুয়ালি ইএটি এবং ডেপ্রিসিয়েশন এই দুইটা যোগ করে। আচ্ছা ঠিক আছে স্যার। ডেপ্রিসিয়েশন এবং সিএপি ইএটি এই দুইটা যোগ করলে পাই সিএপিটি, বুঝছো? জি স্যার। জি ওকে, এখন আমরা পিভি ফ্যাক্টর বের করব। আমাকে কেউ একটু হেল্প করো। এই যে সূত্র 1 ভাগ 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এটাকে আরো সংক্ষেপে লিখে দিই। সেটা হলো এখানে 15% মানে কি 1 ভাগ 1 প্লাস 0.15, 1 প্লাস 0.15 টু দি পাওয়ার এন, মানে আমরা যদি প্রথম বছরের করি তাহলে এন মানে 1, তাহলে এন মানে 1, এটা হলো সূত্র। তো এইটাকে যদি আরেকটু ইজি করে করি, আরেকটু ইজি করে করি, আরেকটু ইজি মানে নিচেরটা যোগ করে দেখানো। তো নিচেরটা যদি আমরা যোগ করে দেখাই, নিচেরটা যোগ করে দেখালে কেমন হবে? একবারেই দেখো এটা লেখা যায় 1 ভাগ 1.15 টু দি পাওয়ার 1 দেওয়া আর না দেওয়া একই কথা, 1 ভাগ 1.15। তাহলে এইটা করলে আমরা প্রথম বছরের অ্যান্সারটা পাবো। কেউ একজন করো তো, 1 ভাগ 1.15 কত হয়? স্যার 0.8 একজন বলো, হ্যাঁ 8695 পয়েন্ট কত? 869 4 অঙ্ক বলো। 86, 8695 হ্যাঁ এইভাবে বলবো, আমি বলে দিচ্ছি 0.8695, শূন্য আগে বলতে হবে না, 0.8695। আচ্ছা, এইবার পরের বছরটা কিভাবে বের করব? আমাদের যে অ্যান্সারটা হয়েছে ওইটা মুছো না, ওইটাকে ভাগ দাও হরে যেটা আছে। হরে কি আছে? 1.15। দেখো হরে কোনটা আছে? এই যে হরে আছে কোনটা? 1.15। এই ওই অ্যান্সার যেটা হয়েছে 0.8695, ওকে ভাগ দাও 1.15 দিয়ে, দেখো তো কত হয়। 7561। না, এভাবে বলতে বলিনি তো। 0.75, 61। হ্যাঁ এভাবে বলো, তাহলে আমার লিখতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়। আচ্ছা স্যার। 0.75 61। ওকে, এইবার তুমি যদি ক্যালকুলেটরে করে থাকো আর কিছু করতে হবে না, শুধু ইকুয়াল টু চাপ দাও, দেখো পরের বছরটা বেরোবে। আর যদি মোবাইলে করো তাহলে
শোনো, আগে কথা শোনো। যদি ক্যালকুলেটরে করো তাহলে নিয়ম হলো প্রথমবার করবা এই যে প্রথমবার করবা 1/1.15, এইটা করবা প্রথমবার। ঠিক আছে, 1/1.15 এইটা করবা প্রথমবার, প্রথম অ্যান্সারটা পাবা। দ্বিতীয়বার করবা যা অ্যান্সার হবে তাকে ভাগ করবা 1.15, 1.15 ওই অ্যান্সারটাকেই ভাগ করবা 1.15। এইবার ক্যালকুলেটরে কিন্তু তৃতীয়বার আর কোনো কিছু ভাগ টাগ করার দরকার নেই, শুধুমাত্র তুমি ইকুয়াল টু চাপ দিবা, দেখবা তৃতীয় বছরের আসছে, তারপর আবার ইকুয়াল টু চাপ দিবা, দেখবা চতুর্থ বছরের আসছে, তারপর আবার ইকুয়াল টু চাপ দিবা, দেখবা পঞ্চম বছরে আসছে। এইভাবে যতবার ইকুয়াল টু চাপ দিবা ততবার আসবে। এইবার যদি তুমি মনে করো স্যার আমি এভাবে হচ্ছে না, আমার হাতে ক্যালকুলেটর আছে বা মোবাইল আছে, তো মোবাইলে যেটা করবা সেটা হলো তুমি প্রতিবার ওই অ্যান্সারকে 1.15 মানে হরে যেটা থাকবে ওইটা দিয়ে ভাগ দিবা, দেখবা পরের বছরে ওই পিভি ফ্যাক্টরটা বেরোবে। এবার বলো থার্ড ইয়ারের পিভি ফ্যাক্টরটা কত আসছে? 65 75 65 75। তারপর 57 17 57 17 57 17। আচ্ছা, তারপর তারপরে একটা 49 একজন বলো। 49 71 কি হয়ে গেল এটা? হুম, আচ্ছা, তৃতীয় বছরেরটা কত আবার একটু বলো পয়েন্ট। হ্যালো, তৃতীয় বছরেরটা কত আর একবার বলো জুবায়ের। 65 75 65 75। তারপরের বছরটা 57 17 57 17। 57 তারপরেরটা 49 71 আর লাস্ট 49 71। ওকে, আমরা পেয়ে গেছি। এইবার যে কাজ সেটা হলো আমরা এই যে পিভি ফ্যাক্টর পেয়েছি, এই পিভি ফ্যাক্টর সংশ্লিষ্ট বছরের সিএপিটির সাথে গুণ হবে, সিএপিটির সাথে গুণ হলে আমরা পিভি পাবো, এটাই হলো নিয়ম। তাহলে কার সাথে কার গুণ করব? সিএপিটি ওই বছরের পিভি ফ্যাক্টরের সাথে গুণ করলে আমরা পিভি পাবো, এই সিএপিটি ওই বছরের পিভি ফ্যাক্টরের সাথে গুণ করলে আমরা পিভি পাবো, এই সিএপিটি এই বছরের পিভি ফ্যাক্টরের সাথে গুণ করলে পিভি পাবো। এভাবে আমরা পিভি গুলো বের করবো। করো তো একটু, কেউ একজন প্রথম বছরেরটা করো, কেউ একজন দ্বিতীয় বছরেরটা করো, কেউ একজন তৃতীয় বছরেরটা করো, একটু করো তো। 7390 প্রথম বছরের পিভি কত? প্রথম বছরের ওইটা বলি নাই। প্রথম বছরের পিভিটা কত? 73,907। 73,907। ওকে, দ্বিতীয় বছরেরটা কেউ করেছো? চৌষট্টি 85,000 হাজার 268 268। ওকে, তৃতীয় বছরেরটা কেউ করো, চতুর্থ বছরেরটা কেউ করো। 55,887। তারপরের বছরেরটা 40,019 আচ্ছা, তারপরের বছরেরটা 42,253। কত? না স্যার, ভুল কিছু দাঁড়ান আগে না। 40,000-এর সাথে গুণ হবে, তার মানে অবশ্যই 20,000-এর কম হবে। 19,884 19,884। এইবার
সবাই মিলে পিভি গুলো যোগ করো। পিভি কোনগুলো? এই যে এই পিভি, এইটা 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 এটা এটা 5 বছরের পিভি গুলো যোগ করো, দেখো তো কত হয়। তাহলে আমরা পাবো টিপিভি, টোটাল প্রেজেন্ট ভ্যালু। স্যার 2,48,965। 2,48,965। আমরা যেন বিনিয়োগ করেছিলাম কত? 2 লাখ। 2 লাখ। তার মানে আমাদের টিপিভি বেশি হয়েছে, আমাদের টিপিভি বেশি হয়েছে। এই দেখো একটু খেয়াল করো অঙ্কটায়, আমাদের টিপিভি হয়েছে কত? 2,48,985। আমাদের বিনিয়োগ কত? 2 লাখ টাকা। তার মানে বিনিয়োগের থেকে টোটাল প্রেজেন্ট ভ্যালুটা বেশি, তার মানে এখানে এনপিভি পজিটিভ। তো আমাদের আইআরআর বের করতে গেলে এনপিভি আবার একটা নেগেটিভ হতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের এই টিপিভিটা 2,48,000, এটা 2 লাখের চেয়ে বেশি। আমাদের এই টোটাল প্রেজেন্ট ভ্যালু আর একটা বের করতে হবে, সেটা যেন 2 লাখের চেয়ে কম হয়। যদি আমরা টোটাল স্যার প্রেজেন্ট, আমার তো 44,103 আছে। হ্যাঁ কি জুবায়ের? 2,44,000 পিভি আছে, তো যোগ করেছে 2,44,103। আচ্ছা যাই হোক, যেটা হয় রাইট সেটাই নাও। আমি এমনি জাস্ট একজন পিঙ্কি বললো তাই নিলাম। এখন দেখো মূল জিনিস হলো আমাদের এখানে একটা হবে ইয়ের চেয়ে বেশি, এই যে ইনভেস্টমেন্টের চেয়ে বেশি, আর একটা হবে ইনভেস্টমেন্টের চেয়ে কম। এখন প্রথমটা যদি ইনভেস্টমেন্টের চেয়ে বেশি হয়, তাহলে আমরা পরের পিভিটা অবশ্যই ইনভেস্টমেন্টের চেয়ে কম তৈরি করব। তো এটা যদি 2 লাখের বেশি হয়, পরেরটা অবশ্যই 2 লাখের কম হতে হবে, না হলে আইআরআর বের করা যাবে না। তো 2 লাখের কম বানাতে গেলে কি করতে হবে? পিভি ফ্যাক্টর আমরা 15% দিয়ে, আমাদের 2 লাখের বেশি হয়েছে, তাহলে আমরা পিভি ফ্যাক্টর বাড়ায় দিব। তাও পিভি ফ্যাক্টর যত বাড়াবো পিভি তত কমে যাবে, পিভি ফ্যাক্টর যত বাড়াবো পিভি তত কমে যাবে। পিভি যদি কমে যায় তখন 2 লাখের চেয়ে কমে যাবে গেলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখন কত কমাবো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সবার জন্য, যে স্যার আমরা কত কমাবো পিভি পিভির মান। তো আমরা 2 লাখের নিচে নিয়ে আসবো টোটাল পিভি। তাহলে আমরা পিভি ফ্যাক্টর কত বাড়াবো? পিভি ফ্যাক্টর এখন আছে 15%। 15%, তাহলে আমরা 5% না বাড়াই একবারে 10% বাড়াই দিই, 25% করে দিলাম, 25% করে দিলাম। তো দেখো তো তাহলে 25% করলে আমাদের অ্যান্সারটা কেমন হয়? আমাদের অ্যান্সারটা কেমন হয়? তো যদি 25% করি তাহলে সূত্রটা কেমন হবে একটু তোমাদের দেখাই। সূত্রটা অবশ্যই তখন আর এইরকম হবে, আমি এখানে লিখে দিচ্ছি সূত্রটা ডেফিনেটলি। আর আই মানে তখন 15% না, তখন আমরা লিখবো 1/1 প্লাস 0.25। প্রথম বছর মানে টু দি পাওয়ার 1, দ্যাট মিনস 1/1.25। এইটা দিয়ে আমরা প্রথম বছরের পিভি ফ্যাক্টরের মান পেয়ে যাব। কেউ একজন করো তো, প্রথম বছরে কত হয়? 1/1.25 দিলে কত হয়? স্যার 0.8। 0.8। ওকে, দ্বিতীয় বছরেরটা ওইটাকে আবার 1.25 দিয়ে ভাগ দাও। 0.64। তারপরে এবার ইকুয়াল টু দিতে দিতে যাও। 0.512। তারপরেরটা 0.4096। তারপরেরটা 0.3286। এখন 76। কত? 32, 76। 76। এখন আমাদের করণীয় হলো এই যে আগের মতো পিভি ফ্যাক্টরের সাথে গুণ হবে ওই বছরের সিএফএটির।
গুণ করলে পেয়ে যাব আমরা এখানে পিভি পাবো। তো গুণ করো সংশ্লিষ্ট বছরের সিএফএটির সাথে নতুন যে পিভি ফ্যাক্টর পেয়েছি এটা গুণ করো, তো দেখো তো কত হয়। প্রথম বছরেরটা 68,000, 68,000, তারপরের বছর 0.64 গুণ 85,000, 54,400, 54,400, তারপরের বছর 35,840। স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার ওই যে 3 নাম্বার না, ওইখানে ওইটা তো হচ্ছে গুণ দিলাম, গুণ দিয়ে ওই 3 নাম্বারে ওইটা হচ্ছে 508887 আছে না, ওইখানে হচ্ছে 46025 হবে। কোথায় আমি বলে চিনি, আবার বলো। স্যার ওই পিভি পিভি ওইখানে মানে এই যে হ্যাঁ, ওইটা আমারও আছে। 50,886। হ্যাঁ ওইখানে ভুল আছে। আচ্ছা স্যার হোক, ওইখানে হচ্ছে 46025। 46, 4,000 কম হয়েছে, মানে হ্যাঁ 4,000 46 বেশি লিখেছি। 025। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, যেটা সঠিক আমি নিয়মটা করে দিচ্ছি, তোমরা যা বলেছো আমি তাই নিয়েছি। যেটা সঠিক আমি নিয়মটা করে দিচ্ছি, তোমরা সঠিকটা করে নিও। এখন ওই হিসাব করতে গেলে সব চেঞ্জ হয়ে যাবে। এর পরের বছরেরটা বলো তো পিভি। 28,672। কত কত? 28,672। 28,672, তারপরেরটা 13,104, এবার কেউ একজন যোগ করো, সকল পিভি গুলো যোগ করো, সব পিভি গুলো যোগ করো, দেখো 2 লাখের কম হয়েছে কিনা। 2 লাখের কম হতে হবে, না হলে অঙ্ক হবে না। আর 2 লাখ, হ্যাঁ 2 লাখের বেশি আছে স্যার, 2,16,000 আছে। তাহলে হবে না, তাহলে আরো বাড়াতে হবে, পিভি ফ্যাক্টর 30% করতে হবে। 2,16,000 আসছে, দেখো তো 2 লাখের বেশি আসছে। হ্যাঁ স্যার জি স্যার, 16 16 টাকা, বেশি 16 আসে। কত টাকা বেশি? 16,000। 16 টাকা বেশি। আহা, 16 টাকা। মাত্র 16 টাকা বেশি, তাও হবে না। মানে এটা কমাতে হবে, পার্সেন্ট এটা এরকম, তাহলে এটা হবে না, তাহলে এটা কমাতে হবে। এখন কমাবো কি করে দেখো, আমি আবার আমরা বলি। 28%। হ্যাঁ 25,000 26% করলে হয়ে যাবে। এখন তোমরা 26% করো, ঠিক আছে। আমি অত ইয়ে না করে আমি সরাসরি দেখাই দিচ্ছি। ধরো এটা 26% করলে হবে কত, 1,90,000 টাকা। সাপোজ 2 লাখ টাকার কম হলেই হবে। এখন আমরা অঙ্ক করব। এই লিঙ্ক কেটে যাবে, আর একটা লিঙ্ক দিও, দিতে পারবা আর একটা লিঙ্ক? দেখো এইবার আমরা অঙ্কটা করি। ধরো এই টিপিবি আসলে 1,90,000, তোমরা এখানে 25% না করে কত করবা, 26 অথবা 30% করো, একবারে 30% করো, একবারে 30% করো। আচ্ছা এখন দেখো আমরা অঙ্কটা কিভাবে করব। তো প্রথমে আমরা এনপিভি বের করবো। এনপিভি তো আমি তোমাদের বের করা শিখিয়েছি, কিন্তু আমাদের আইআরআর বের করতে গেলে আমাদের এনপিভি বের করতে হবে, না হলে আইআরআর বেরোবে না। তো আমরা আগে এনপিভি বের করব। তো 3 নাম্বার রিকোয়ারমেন্টটা আগে বের করে নিই, এনপিভি। 3 নাম্বার রিকোয়ারমেন্টটা আগে আমরা বের করে নিই, এনপিভি। তো আমরা লিখবো উই নো এনপিভি ইকুয়াল টু টিপিভি মাইনাস এনসিও, এটা হলো সূত্র। তো দেখো টিপিভি কত, প্রথমবারের টিপিভি 44,000 2,44,103 আছে। 100 কত। 3 স্যার, 103। আচ্ছা এইটা তোমরা মনে করো, এইটা এই 2,44,103, এটাই, আর কিছু না। এর থেকে বাদ দিব কত, আমাদের ইনভেস্টমেন্ট কত, এনসিও দেখো 2 লাখ টাকা, এটা আমাদের ইনভেস্টমেন্ট। এনসিও মানে ইনভেস্টমেন্ট, নিট ক্যাশ আউটলে। তো আমরা 2 লাখ টাকা বাদ দিলে কত টাকা হয়, বাকি টাকাটাই অ্যান্সার। কত,
একটা 44,103 আছে, 44,103 টাকা, এটাই আনসার। এখন এটার 3 নম্বর রিকোয়ারমেন্টে নিশ্চয়ই আমরা বের করব। আর এখন যে আমরা অঙ্কটা করতেছি সেটা তো আইআরআর, 5 নম্বর রিকোয়ারমেন্ট। তো আইআরআর এর ক্ষেত্রে আমরা আরেকটা এনপিভি বের করব। সেটা কি? সেটা অবশ্যই আমাদের এনপিভিটা যেহেতু আগেরটা হয়েছে পজিটিভ, 3 নম্বর রিকোয়ারমেন্টে আমরা এনপিভি পেয়েছি কি পজিটিভ। দেখো আমরা পজিটিভ এনপিভি পেয়েছি, অর্থাৎ 44,103 টাকা, এটা হলো পজিটিভ এনপিভি। তো আমাদের এবার একটা নেগেটিভ এনপিভি দরকার, তাই আমরা নেগেটিভ এনপিভির জন্য এই যে টিপিভি এটা বের করেছি, এইটা টিপিভি বের করেছি, এইটা দিয়ে আমরা একটা নেগেটিভ এনপিভি পেয়ে যাব। তো আমরা লিখবো আবার রিকোয়ারমেন্ট যখন আমরা 4 করব, ওই 4 করব, রিকোয়ারমেন্ট 4 করব, রিকোয়ারমেন্ট 4, তখন আমরা এভাবে লিখবো উই নো এনপিভি এট কত পার্সেন্টে করতেছি এটা বলো তো? 25% বা 26% বা 30%, ধরো 30%। 30%-এ কি করতেছি? এনপিভি এট 30% ইকুয়াল টু টিপিভি মাইনাস এনসিও, টিপিভি মাইনাস এনসিও, এটাই তো সূত্র। এখন এই সূত্রে আমরা যদি বের করতে চাই, দেখো এনপিভি, তাহলে আমাদের এনপিভি কত হয়? টিপিভি কত বেরিয়েছে 30%-এ? ধরো 1,90,000, হয়তো আরো কম বেরোবে, 1,90,000 মাইনাস এনসিও কত? 2 লাখ টাকা। তাহলে আমাদের এ হলো কত? আমাদের কত টাকা আসতেছে? আমাদের নেগেটিভ মান আসছে কত টাকা? আমাদের নেগেটিভ মান আসছে দেখো 10,000 টাকা। এই 10,000 টাকাটা আমরা যেহেতু নেগেটিভ মান, আমরা ব্র্যাকেট দিয়ে দিব। এইটুকু করার পরে আমরা আইআরআর এর সূত্র বসাবো। এখন আইআরআর এর সূত্র কি আমি নিচে লিখে দিচ্ছি, দেখো আমরা লিখব উই নো আইআরআর ইকুয়াল টু, আইআরআর এর সূত্র হলো, আইআরআর এর সূত্র হলো এ প্লাস সি ভাগ সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ, এটাই হলো সূত্র। এ প্লাস সি ভাগ সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এখন কোনটার মানে কি সেটা আমরা ডান পাশে লিখে দিব। তোমাদের শীটে খুব সুন্দর করে লেখা আছে, এটা দেখলেই তোমরা বুঝবা। এ মানে হলো লোয়ার ডিসকাউন্টেড, বি মানে হলো হায়ার ডিসকাউন্টেড, এ বি হলো দুইটাই ডিসকাউন্টেড। ডিসকাউন্টেড মানে হলো পিভি ফ্যাক্টর রেট, পিভি ফ্যাক্টর রেট মানে রেট অফ রিটার্ন, যে নামে ডাকে। তো এখানে দেখো রেট অফ রিটার্ন নামেও থাকতে পারে, এখানে আছে ডিসকাউন্টেড, দেখো 15% ডিসকাউন্টেড, ডিসকাউন্টেড নামে আছে এখানে। অনেক জায়গায় রেট অফ রিটার্ন নামে থাকে, অনেক জায়গায় পিভি ফ্যাক্টর রেট থাকে, একইভাবে থাকে। তাহলে আমরা এ সমান পেলাম কি? এ সমান পেলাম হলো লোয়ার ডিসকাউন্টেড বা স্মলেস্ট ডিসকাউন্টেড। তো এখানে কয়টা রেট আছে? একটা 15, একটা 30, আমরা ওইটাকে 30 ধরি। দেখো এইটা হলো 15 আর এইটা হলো 25, এখানে তো ধরো 30। তাহলে এই দুইটা ডিসকাউন্ট রেট আছে বা পিভি ফ্যাক্টর রেট আছে। তো এর মধ্যে লোয়ার পিভি ফ্যাক্টর রেট বা লোয়ার ডিসকাউন্ট রেট কোনটা? ডেফিনেটলি লোয়ার হলো 15%, তাহলে এ মানে 15%, এ মানে 15%, তাহলে বি মানে কি? বি মানে 30%, বি মানে 30%। আচ্ছা, এখন হলো সি আর ডি জিনিসটা কি? সি হলো পজিটিভ এনপিভি, সি হলো পজিটিভ এনপিভি। পজিটিভ এনপিভি কত বেরোইছিল দেখো তো? 3 নম্বর রিকোয়ারমেন্টে আমরা এনপিভি বের করেছিলাম কত? 44,103 টাকা, এটা হলো পজিটিভ এনপিভি। আর নেগেটিভ এনপিভি হলো ডি, ডি হলো নেগেটিভ এনপিভি।
তো দেখো তো ডি সমান কত হবে, নেগেটিভ এনপিভি কত বের হয়েছে আমাদের, 10,000 টাকা, তাই না? মাইনাস 10,000 টাকা, এটা হলো নেগেটিভ এনপিভি। এর কথাগুলো কিন্তু লিখতে হবে, এ দিয়ে লিখতে হবে ইকুয়াল টু লোয়ার ডিসকাউন্ট রেট ইকুয়াল টু 15%, বি সময় লিখবা হায়ার ডিসকাউন্ট রেট ইকুয়াল টু 30%, সি ইকুয়াল টু পজিটিভ এনপিভি ইকুয়াল টু টাকা 44,103, আর ডি ইকুয়াল টু নেগেটিভ এনপিভি টাকা 10,000, এটা ব্র্যাকেটে লিখবা 10,000 টাকা। তারপরে এবার তুমি যদি মান বসিয়ে দাও তাহলে অ্যান্সার হয়ে যাবে। তো মান বসাও তাহলে, এ মানে কত 15% প্লাস সি মানে কত, সি মানে কত বলো, হাজার 103 টাকা। নিচে হলো আবার সি 44,103 মাইনাস 10,000। না, মাইনাসের পর আবার মাইনাস 10,000, ওটা নেগেটিভ না ওই 10,000, জি তাহলে দুই নেগেটিভে মিলে পরের লাইনে পজিটিভ প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাসে প্লাস। হ্যাঁ, কারণ এটা তো হলো তোমার এই 44,103 থেকে ওই 10,000 মাইনাস হবে, কিন্তু ওই 10,000 তো আর পজিটিভ না, ওটা মাইনাস 10,000, তাহলে মাইনাস 10,000 মাইনাস করলে প্লাস হয়ে যাবে প্লাস ইন্টু বি মাইনাস এ, বি মানে কত ধরো 30% মাইনাস 15%, আমি একটু ছোট করে লিখছি এখানে জায়গা নেই বলে। এরপরে তাহলে আমরা করব কি 15%, আমরা দেখবো হলো 15%, আমরা লিখবো 15%, আচ্ছা এখানে তো জায়গা নাই, আমি এটা উপরে নিয়ে যাচ্ছি, দেখো তো দেখতে পাও কিনা। এই ক্যালকুলেশনটা কি তোমরা করতে পারবা? দেখো এই ক্যালকুলেশনটা আমরা যদি উপরে করি এখানে, তাহলে এখানে হচ্ছে হলো, এখানে হচ্ছে ইকুয়াল টু 15%, 15% এর সাথে যোগ হবে, দেখো 15% এর সাথে যোগ হবে, 15% এর সাথে যোগ হবে উপরে 44,103, নিচে 54,103। আর নিচে হলো 54,103, 103 গুণ 30 গুণ মাইনাস 15% মানে 15%, 30% মাইনাস 15% মানে 15%। এইবার যেটা করব, আমার কলমের কালি ডিস্টার্ব করতেছে, এটা সেকেন্ড ক্লাস করতে গিয়ে এই ঝামেলাটা বাধায়। তোমরা এই ক্যালকুলেশনটা করে কমপ্লিট করো তো, কিভাবে করবা, আগের 15%টা রেখে দিবা, রেখে দিয়ে প্রথম যে 15% আছে এটা রেখে দিবা, এটার কাজ করবা না, পরের ওই যে ভাগটা আগে করবা, করে ওর সাথে গুণ করবা, যে 15% থাকবে ডান পাশে ওইটা গুণ করলে তারপর যে আনসার হবে ওর সাথে 15%, প্রথম যে 15% ওইটা যোগ করবা, করলে দেখবা অ্যান্সার চলে আসবে, যেটা আসবে ওইটাই অ্যান্সার। একটু ক্যালকুলেশনটা কমপ্লিট করো তো, আমার কলমটা একটু ডিস্টার্ব করতেছে। তোমরা পারবা না এই ক্যালকুলেশনটা করতে, বলো তো, কথা বলো, পারবা ক্যালকুলেশনটা কমপ্লিট করতে পারবা? হ্যাঁ, আমি একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলো। আমি বলতেছিলাম স্যার 15% যোগ আমাদের যেটা 44,103 ভাগ 54,103 আসছে 0.8151 যোগ 15%, এভাবে পাতা লিখে অ্যান্সার যেটা আসবে সেটা হলো। গুণ 15% করলে কত হয় অ্যান্সার? 12.2275। আচ্ছা 12.2275, ওর সাথে 15% যোগ করলে কত হবে? 27.75।
তাহলে ওই 27.75 হ্যাঁ হ্যাঁ 27.1275% ওইটা হবে পার্সেন্ট, এটাই আনসার। 27.1275 এটাই হলো অ্যান্সার, পার্সেন্ট। কারণ আইআরআর, রেখে দিতে হবে। হ্যাঁ 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 পার্সেন্টেজ রাখতে হবে, এটা তো পার্সেন্টেজ। আইআরআর রেট অফ রিটার্ন, রেট হলেই সেটা অবশ্যই তোমার পার্সেন্টেজে অ্যান্সার হয়। বুঝতে পারছো? জি স্যার। এই অঙ্কটা কমপ্লিট করে ছবি তুলে সুন্দর করে গ্রুপে দাও তো একটু। ওকে, স্যার আমি তো একটু গুনে ফেলছি স্যার। বলো। ওকে স্যার, আমি 44,103 আর নিচেরটা স্যার মাইনাস হয়ে গেলে তো আপনার 54,103 আছে। মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, নিচেরটা হয়ে হবে কত? 54,103। এটা ভাগ করবা, 44,103 কে ভাগ করবা 54,103। এই আমার কথা শোনো, কথা বলো না। মিউট করো। আহা, অরিন মিউট করো, অরিন মিউট করো, অরিন মিউট করো। তোমরা যেটা করবা সেটা হলো, আমার কলমটা ঝামেলা করতেছে বলে আমি মুখে বলে দিচ্ছি, প্রথম 15% রেখে দিবা, প্লাস আগে হলো বদমাস নিয়মে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, এটা তোমরা ছোটবেলায় শিখেছো, বদমাস। তো যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে আগে ভাগের কাজ করতে হয়, তারপর গুণের কাজ করতে হয়, ঠিক আছে? তারপর যোগের কাজ করতে হয়, তারপর বিয়োগের কাজ করতে হয়। এই নিয়মটার নাম হলো বদমাস, পরে এক সময় দেখাই দিব। তো এখানে ভাগ আছে কোনটা? 44,103 ভাগ 54,103। এখন প্রশ্ন হলো স্যার 54,103 হলো কি করে? 54,103 হলো এইভাবে যে 44,103 থেকে বিয়োগ করব মাইনাস 10,000। মাইনাস দুইটা মাইনাস আছে পাশাপাশি, তাহলে এই দুইটা মাইনাস মিলিয়ে হয়ে যাবে প্লাস, এই জন্য এই দুইটা হয়ে যাবে 44,103। এই দুইটাকে ভাগ করবো, 44,103 কে ভাগ করবো 54,103 দিয়ে। ভাগ করার পরে ওর সাথে আসছে দেখো একটা যোগ, বাম পাশে আছে যোগ, ডান পাশে আছে গুণ, তাহলে অবশ্যই গুণের কাজ আগে করবো। তাহলে গুণ আছে কত? 15%, ওই 15% দিয়ে আগে গুণ করবো। গুণ করলে যেটা হবে আনসার সেটা অবশ্যই পার্সেন্টেজে থাকবে, ওই পার্সেন্টেজটা 15%-এর সাথে যোগ করবো, করলে 27 হয়তো 22 বা 27.25% অ্যান্সার হবে। যেটা হবে ওটা পার্সেন্টেজ দিয়েই অ্যান্সার। আই হোপ তোমরা বুঝেছো। আর কোনো প্রশ্ন থাকলে বলো।